কৃষ্ণপুর গ্রামের রাস্তার এক কোণে একটা পুরনো চায়ের দোকান। সন্ধ্যা পেরিয়ে গেছে, আকাশ কালো মেঘে ছেয়ে আছে, রাস্তাঘাটে লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না। সন্ধ্যা নামতেই যেন সবাই ঘরে ঢুকে কপাট বন্ধ করে দিয়েছে। চায়ের দোকানের সামনের ছাউনির নিচে বেঞ্চিতে বসে আছে তিনজন, হেমন্ত, হরি আর পচা। ভেতরের উনুনের পাশে বিশু চাওয়ালা কাঠ কয়লার আগুনে কেটলি বসিয়ে চা ফোটাচ্ছে। ধোঁয়া টকবক করে উঠছে কেটলির মুখ দিয়ে। ঠিক তখনই কার্তিক খুঁড়ো লণ্ঠন হাতে তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে এসে বসলেন তাদের পাশে। ওরে বিশু, দে রে, আমাদের সবাইকে চাটা দে। চা খাওয়ার জন্য এলুম রে। দেখছিস তো আকাশটা কেমন মেঘে ছেয়ে আছে, কখন যেন মুষলধারে বৃষ্টি নামবে। উফ, আজ আবার ছাতাটাও আনতে ভুলে গেছি। তুমি আবার ছাতা ছাড়া বের হয়েছো খুড়ো? আকাশের যা পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। আরে বৃষ্টি তো এখনই নামলে মনে হচ্ছে। ওরে বিশু, দে রে, জলদি চা দে। চা খেয়ে এখনই আবার বাড়ি ফিরতে হবে রে। ঠিক তখনই আচমকা গর্জন করে উঠল আকাশ। মুহূর্তেই টিনের ছাউনিতে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো, একেবারে মুষলধারে। দোকানের সামনে জল জমে গেল চোখের পলকে। এই রে, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। দে দে, চাটা তাড়াতাড়ি দে, কে বাড়ি ফিরবো। ওগুলো এত তাড়াহুড়ো করছেন কেন? হ্যাঁ, দেখছেন তো বৃষ্টি নেমেছে, ছাতাও তো সঙ্গে আনেননি। এমন এখন বাড়ি ফিরবেন? হ্যাঁ, আরে থাকুন না বসে, আমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করুন না। বিশু চাওয়ালা উনুনের উপর থেকে কেটলিটা নামিয়ে চা ঢেলে নিল কাপে। কাপগুলো থেকে ধোঁয়া উঠছে, যেন বৃষ্টির সঙ্গে পাল্লা দিচ্ছে কাপ থেকে ওঠা গরম ধোঁয়া। সে একে একে চায়ের কাপগুলো তাদের হাতে দিল। এই নিন খুড়া, আগে চা খান। বৃষ্টি থামলে তবেই বাড়ি যাবেন। যতক্ষণ বৃষ্টি না ছাড়ে ততক্ষণ বসে আড্ডা দিন। আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ। এটি বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। সাইন আপ করলেই পাচ্ছেন 500 টাকা ওয়েলকাম বোনাস, বন্ধুদের রেফার করে পেতে পারেন 1200 টাকা বোনাস, জন্মদিনে থাকছে বিশেষ গিফট 2000 টাকা পর্যন্ত, স্লটে দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস, স্পোর্টসে রিলোড বোনাস প্রতিদিন 200% পর্যন্ত, স্লট বুস্ট বোনাস প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যমে বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা। পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা। চারিদিকে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর মাঝে মাঝে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক। ও খুড়ো, শুনলুম আমাদের গ্রামে আবার নাকি কিছু একটা ঘটেছে। আজকাল কত কিছুই কানাঘুষো শুনছি। আরে এই বয়সে মানুষ কি চাই বল দেখি? একটু শান্তি আর একটু ভাত ঘুম। কিন্তু হরেন বুড়ো তো অন্য পথে হাঁটলো রে। আরে খুড়ো, আপনিও বলছেন? আমিও তো শুনলুম উনি নাকি আবার বিয়ে করেছে এই বুড়ো বয়সে। হায় রে প্রেম! আর কেবল বিয়ে, শুনলুম পাত্রী নাকি মেয়ের বয়সী। এখন তো লোকেই বলে বউ এসে হরেন কাকাকে দুধ বাঁধে গিয়ে দেয়, আর উনি দাঁত খুঁজে বেড়ান। চারজনে হো হো করে হেসে ওঠে। চায়ের দোকানে হাসির রোল পড়ে যায়। বৃষ্টির মধ্যে এমন প্রাণখোলা আড্ডা গ্রামের একঘেয়ে জীবনে যেন এক টুকরো রং নিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ দূর থেকে একটা বিকট শব্দে হর্ন বাজে পোঁপো করে। এত রাতে কে এলো রে?
মনে তো হচ্ছে বড় গাড়ির হর্ন। বৃষ্টির ভেতর দিয়ে আস্তে আস্তে হেডলাইটের আলো ফুটে উঠল। দোকানের ঠিক সামনে কাদা রাস্তার ধারে এসে দাঁড়ালো। গাড়ির সামনের কাঁচে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে গাড়ির দরজা খুলে নেমে এলো দুজন লোক। একজন মাঝবয়সী, পরনে শার্ট প্যান্ট, আর একজন অল্প বয়স্ক তরুণ। দুজনেই দ্রুত পা ফেলে দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো। কার্তিক খুড়ো চোখ কুঁচকে তাদের দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি কি শুভাশিস, আমাদের মোড়ল মশাইয়ের ছেলে? হ্যাঁ কাকাবাবু, আমি শুভাশিস। তবে কি গো, এতদিন পরে গায়ে এই বৃষ্টির মধ্যে, সেই সঙ্গে লাশবাহী গাড়ি। গাড়িতে কে আছে গো? গাড়িতে আমার বাবা, আপনাদের মোড়ল মশাই। হঠাৎ স্ট্রোকে মারা গেছেন। মা মারা যাওয়ার পর আমার চাকরি হলো। তারপর বাবাকে নিয়ে কলকাতায় চলে গেলাম। সেই থেকে আর ফেরা হয়নি। কিন্তু আজ বাবার ইচ্ছে পূরণের জন্য আবার ফেরাই গ্রামে। তার শেষ ইচ্ছা ছিল এই গ্রামে পুরনো বড় শ্মশানে যেন তার সৎকার হয়। সেই কারণেই এসেছি কাকাবাবু। অনুরোধ আপনাদের কাছে, আমাকে একটু সাহায্য করুন। শুভাশিসের কথাগুলো শেষ হতেই যেন আকাশটা এক মুহূর্তে আরো কালো হয়ে উঠল। হঠাৎ বিজলি চমকালো, তারপরে আকাশ ফেটে পড়ল বজ্রধ্বনিতে। একসঙ্গে অনেকগুলো কুকুর ডাকছে, যেন কোথাও কোনো অঘটনের গন্ধ পেয়ে তারা অস্থির হয়ে উঠেছে। বৃষ্টির ফোঁটা যেন এক মুহূর্তে ভারী হয়ে এলো। চারপাশটা নিস্তব্ধ, শুধু কাঁপতে থাকা গাছের পাতার ফাঁক দিয়ে সেই বিকট শব্দে ঝোড়ো হাওয়া বইছে। কেউ কিচ্ছু বলল না, কেউ চুমুকও দিল না চায়ে। চায়ের কাপের ধোঁয়া হঠাৎ যেন হিম হয়ে গেল। এ কি বলছো বাবা? তোমার মাথা ঠিক আছে তো? তোমারও তো না জানার কথা নয় ওই শ্মশান সম্পর্কে। কাকাবাবু প্লিজ, আমি জানি আজকের রাত সহজ না, কিন্তু বাবার শেষ ইচ্ছে পূরণ না করে আমি ফিরে যেতে পারবো না। একবার শুধু চলুন আমার সঙ্গে এই বড় শ্মশানে। চারিদিকে কুয়াশার মতো বৃষ্টির জল ছড়িয়ে পড়ছে। দূরে বট গাছের পাশে দাঁড়িয়ে থাকা শ্মশান পথ, সেই পথের দিকে যেন চারজন তাকিয়ে রইল কিছুক্ষণ। চারপাশে প্রকৃতি থমকে গেছে, শুধু দূর থেকে শিয়ালের কান্না ভেসে আসছে। কেন জানি সবাই বুঝে ফেলল, এই রাত শুধু সৎকারের রাত না, এই রাত কিছু জানার রাত। কি বলছেন? বড় শ্মশানে এই রাতে? না না শুভাশিস, তুমি জানো না, ওই শ্মশান তো এখন পরিত্যক্ত। গত 15 বছর ধরে কেউ সেখানে যায় না। তোমার বাবাও তো জানতেন। জানতেন, বলেছিলেন ভয় নয়, ইচ্ছের মূল্য দিতে হবে। মৃত্যুমুখে যাওয়াটুকু তো আর আমি ফেলতে পারি না, তাই এসেছি। ঠিক তখনই যেন দূরের বাঁশ বনের ফাঁক থেকে উঠে এলো একটা দীর্ঘ কাঁপন ধরানো শিয়ালের ডাক। আমি জানি কাকাবাবু, ওটা পরিত্যক্ত শ্মশান, কিন্তু আজ না হলে আর কখনোই হবে না। আমরা নিজেরা যদি ভয় পাই, তাহলে তো বাবার আত্মার কোনোদিনও শান্তি পাবে না। আপনাদের অনুরোধ করছি, চলুন আমার সঙ্গে। আজ রাতে আমাদের শ্মশানটাকে আবার জ্বালিয়ে তুলুন। এক মুহূর্তের নীরবতা, তারপর কার্তিক খুঁড়ো ভেতর থেকে গভীর নিঃশ্বাস ফেলে বললেন, চল রে, বাপ মরার ইচ্ছে ফেলতে নেই। যদি কিছু ঘটে সেটা তখন দেখা যাবে। চল সবাই। চারজন টর্চ আর বাঁশের খুঁটি নিয়ে হাঁটা দিল ভিজে রাস্তা ধরে। বৃষ্টি তখন থেমে গেছে,
কিন্তু গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে টপ টপ করে। মাঝে মাঝে গাড়ির হেডলাইট ছায়া ফেলছে গাছের গায়ে, যেন সব গাছই আজ হঠাৎ করে চেয়ে আছে তাদের দিকে। দূর থেকে আবারও শোনা যায় শেয়ালের সেই কাঁপন ধরানো ডাক। মনে হচ্ছে তারা যেন বলছে, ফিরে যা, ফিরে যা। বট গাছের পাশে পুরনো এই শ্মশান। বহুদিন এই শ্মশানে কেউ না আসায় চারপাশে উঁচু উঁচু ঘাস জন্মে গেছে। পুরনো পোড়া কাঠ আর আগুনের ছাই মিশে গেছে কাদায়। লাশবাহী গাড়িটি শ্মশানে এসে দাঁড়ালো। তারপর তারা বেদির ওপর শুভাশিসের বাবার লাশ রাখলো। চিতার কাঠগুলো জোগাড় করে সাজানো হলো। ভিজে কাঠ, তার উপর তেল ঢেলে আগুন ধরাতে গেল তারা। সুভাষিস, এখন দাও মুখে আগুন, অন্তত শেষ ইচ্ছেটুকু পূরণ হোক। মশাল নিয়ে সুভাষিস যখন আগুন ছোঁয়ালো, এক মুহূর্ত আগুন জ্বলে উঠল, তারপর নিভে গেল। ফোঁস করে ধোঁয়া উঠে গেল উপরের দিকে। আবার আগুন ধরানো হলো, আবার নিভে গেল। কাঠ ভিজে ঠিকই, কিন্তু লাশের গায়ে আগুনই যেন ছুঁল না। ঠিক সেই মুহূর্তে শ্মশানের পাশের দিক থেকে ভেসে এলো এক অদৃশ্য আওয়াজ। ওই চিতায় আগুন জ্বলবে না, তোমরা যতই চেষ্টা করো কিছুতেই আগুন জ্বালাতে পারবে না। চারজন এক লাফে পিছিয়ে গেল। কার্তিক খুনোর মুখ থেকে কাঁপা কাঁপা শব্দ বের হলো। বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে উঠল, যেন শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। এক মুহূর্তের নীরবতা। তারপর কালো ধোঁয়ার মধ্য থেকে একটা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। টর্চ লাইটের আলোয় সেই অবয়বের মুখ স্পষ্ট দেখা গেল। শরীর রক্তে মাখা, গলায় কাটা দাগ, সেই দিক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। চোখ দুটো জল জল করে জ্বলছে, যেন চোখের মধ্যে আগুন জ্বলছে। তুই তুই তো বিমল না? রঘুপতির ঘর থেকে টাকা গহনা চুরির অপবাদে গলায় দড়ি দিয়ে মরেছিলি না তুই? কিন্তু তুই এভাবে মানে এখন একই অবস্থা তোর? হ্যাঁ, আকাশটা তখন গুড় গুড় করে ডেকে উঠল। সবার ভেতরে কেমন জানি একটা কাঁপা ভয়। কেউ মুখে কিছু বলছে না। বিমলের আত্মা বিকট আওয়াজে গর্জে উঠে বলল, হ্যাঁ খুড়ো, আমি বিমল, কিন্তু আমি চুরি করিনি। মিথ্যে অপবাদ দিয়ে চোর বানিয়ে রাতারাতি মেরে ফেলে গলায় দড়ি লাগিয়ে বটগাছের মাথার সাথে টাঙিয়ে দিয়েছিল। আমার লাশটা পর্যন্ত পোড়াতে দেয়নি। আমাকে কেউ বিশ্বাসও করেনি, এমনকি আমার নিজের বাবাও না। আমার লাশ পড়েছিল নদীর ঘাটের পরে। বাবা একা নিয়ে গিয়ে গঙ্গার ধারে পড়িয়েছিল। গায়ের এই শ্মশানে তো আমার অস্তিত্বও ঢুকতে দেয়নি, তাই আমি ওকে এখানে ঢুকতে দেব না। ওর লাশ এখানে পচে যাবে, চিতা জ্বলবে না, আগুন ধরবে না। আমি ওকে ক্ষমা করব না, কিছুতেই না। কিন্তু এত রাগ, এত অভিশাপ কেন মোড়লের ওপরে? কেন বিমল? তোমরা জানতে চাও এই অত্যাচারী মোড়ল কি করেছিল আমার সঙ্গে? আমি তো শুধু তার... আচ্ছা শোনো তাহলে। রাত প্রায় 8টা। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঘরে একটা কুপি বাতি নিভু নিভু করে জ্বলছে। ঘরের ভেতর দাঁড়িয়ে বিমলের বাবা দীর্ঘ চোখে ছেলের দিকে তাকিয়ে। তুই এটা করলি কি করে বিমল? তুই কি আমার সন্তান? আমি গরিব,
ঠিক আছে, কিন্তু আমার সারা জীবন সততার, কারো জিনিস কখনো ছুঁইনি। আর তুই তুই চুরি করলি? না বাবা, আমি কিছু করিনি। আমি তোমারই ছেলে। তুমি যেভাবে সৎ থেকেছ আমিও তাই শিখেছি। আমার একটাই অপরাধ বাবা, আমি মোড়লের মেয়েকে ভালোবাসি, আর এই কারণে মোড়ল আমাকে অপবাদ দিয়েছে। এই চুরিটা আমি করিনি। আমি প্রমাণ করব। আমি 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 প্রমাণ করে দেব। আমি এখনই যাচ্ছি মোড়লের কাছে। যদি প্রমাণ না করতে পারি এই মুখ আমি তোমাকে আর দেখাবো না, এই বলে রাখলুম। বিমল চোখে অশ্রু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বৃষ্টির জলে তার গা ভিজেছে, কিন্তু সে থামছে না। পা ফেলছে দৃঢ়ভাবে, এক দৃষ্টিতে হাঁটছে মোড়লের বাড়ির দিকে। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি জানেন আমি চুরি করিনি। আপনি জানেন আমি আপনার মেয়েকে ভালোবাসি। কেন এই অপবাদ আমার ঘাড়ে চাপালেন? আমার দোষ কি? তুই কি অপরাধ করেছিস জানিস? তুই বেটা বামন হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস? তোর সাহস তো মন্দ না যে তুই আমার মেয়ের দিকে তাকাস। তোর মতো গরিবের সাথে কি আমার মেয়েকে মানায়? আমার মেয়ের একদিনের খরচও কি তুই চালাতে পারবি? হ্যাঁ, নিজের পেটের ভাত জোগাতে জোগাতেই ঘাম ছুটে যায়। যা বলছি মন দিয়ে শোন, এখনো সময় আছে। নিজের ভালো চাস তো এই গ্রাম ছেড়ে চলে যা, আর ভুলে যা, সব কিছু ভুলে যা। না মোড়ল মশাই, আমি পালাবো না। আমি চুরি করিনি, এ কথা আপনি ভালো করেই জানেন, আর আমিও জানি। আমরা গরিব হতে পারি, আমার বাবার সততার শিক্ষা আছে আমার মধ্যে। আর বলছেন ভালোবাসার কথা? ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আর আপনি বলছেন আমি এই গ্রাম ছেড়ে চলে যাব? আমি যতদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো ততদিন আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আর আপনার মেয়েকেই আমি বিয়ে করব। তোকে তো আমি এত সহজে ছাড়বো না। তুই যদি গ্রাম ছেড়ে না যাস তাহলে এই চুরির অপবাদ তো সবে শুরু হয়েছে। এরপরে কিন্তু নিজের জীবনটাকেও হারাতে হবে, আমি বলে দিলাম। মোড়ল মশাই, আমি ভালোবেসেছি পালানোর জন্য নয়। আমি নিজেকে নির্দোষ প্রমাণও করব, আর আপনার মেয়েকে বিয়েও করব। আপনি আমার কিছুই করতে পারবেন না। বিমলের কথায় মোড়ল মশাই ভীষণভাবে রেগে গেলেন, আর চিৎকার করে লোকজন ডাকতে শুরু করলেন। ওরে শ্যামা, কালু, কোথায় তোরা? আরে এইদিকে আয়, ধর 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 শালাকে ধর। বিমলের কণ্ঠে তখন কষ্ট ছিল, ছিল কান্না, ছিল এক নির্দোষ প্রাণের আর্তনাদ। তার কথায় মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চারপাশ। শ্মশান ঘাটে আসা লোকগুলো সবার চোখে জল টলমল করে উঠল। কেউ কিছু বলতে পারল না, শুধু বিমলের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, তবু গাছের পাতার কোণা দিয়ে টুপ টুপ করে পড়ছে জল। মনে হচ্ছে প্রকৃতিও কান্না থামাতে পারছে না। হঠাৎ আকাশ জুড়ে এক ভয়ানক গর্জন, গোড় 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 করে। মনে হলো আকাশ নিজেও কেঁদে উঠল বিমলের কষ্টে। চারপাশে একটা শীতল শোকের ছায়া নেমে এলো। তারা বুঝল আজকের রাত শুধু মোড়লের শেষ কাজের রাত নয়, এক আত্মার আরতির বিচার চাওয়ার রাত। বিমলের অস্ফুট কণ্ঠ এখনো কানে বাজছে। আমি ভালোবেসেছিলাম, আমি চোর নই, আমি পালাবো না। না, দয়া করো। আমার বাবা ভুল করেছেন। তোমার সঙ্গে ভারী অন্যায় হয়েছে। তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি আমার বাবা তোমার সঙ্গে বড় অন্যায় করেছেন। কিন্তু আজ তার মৃত্যু দিনে তার শেষ ইচ্ছেটুকু রাখার সুযোগ দাও। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু দয়া করে এই লাশটাকে শান্তি দাও। চারপাশ নীরব, শুধু আকাশে মেঘ গড়গড় করছে। হঠাৎ করে একটা বজ্রপাত পড়ল বিকট শব্দে। সেই শব্দটা যেন সবার বুকের ভেতর একটা কম্পন সৃষ্টি করল।
সেখানে সবার চোখে জল টলমল করে। কার্তিক খুঁড়ো হালকা গলায় ফিসফিস করে বললেন, ভালোবাসা যদি পাপ হয় তবে দুনিয়ার সব পুণ্য বৃথা। না, আমি ওকে ক্ষমা করব না। এই চিতায় আগুন জ্বলবে না, এই লাশ এখানেই পচে যাবে। ভালোবাসা আমাকে পেতে দেয়নি, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে মারলো। শুধু ভালোবাসার কারণে কেড়ে নিয়েছে আমার সম্মান, আমার জীবন, আমার অস্তিত্ব। এই লাশ এখানেই থাকবে, এই শ্মশানে, এই অভিশপ্ত জমিতে। ভালোবাসা, ভালোবাসা এটা কোনো পাপ নয়। ভালোবাসা ভগবানের দান। এতে নেই জাত, নেই অর্থ, নেই ক্ষমতা। তবুই সমাজ সেই শুদ্ধ অনুভূতিকে কাদায় গড়াগড়ি দেয়। বিমল ভালোবেসেছিল, তার ভুল একটাই, সে গরিব ছিল। আর এই সমাজ তা মেনে নিতে পারে। আজকে রাত বলছে, ভালোবাসা যখন মরে যায়, বঞ্চিত হয়, তখন জন্ম নেয় এক পিশাচ, এক অভিশপ্ত আত্মায়। ভালোবাসাকে রুখে দিয়ে কেউই চিরদিন ক্ষমতাবান থাকে না। একটি মিথ্যে অপবাদ, একটি অন্যায় মৃত্যু হয়ে ওঠে যুগ যুগের ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী। ভালোবাসা কখনো ক্ষমা চায় না, ভালোবাসা শুধু চায় একটু জায়গা, একটু সম্মান আর এক টুকরো শান্তি। আজ তা কেবল সমাজের কাঁটাতারে বিদ্ধ। এই সমাজ আজও ভালোবাসার মূল্য বিচার করে, কে কত বড়লোক, কে কোন ঘরে, কে কত যোগ্য। এই সমাজ অর্থ, দম্ভ আর সামাজিকতার মর্মে মেতে উঠেছে। তাদের কাছে প্রকৃত ভালোবাসার কোনো দামই নেই। যেখানে হৃদয় দিয়ে মাপা উচিত ছিল, সেখানে তারা তোলে গন্ডাদরে মাপার পাল্লা।